ভারতবর্ষের মাথায় যে ধর্মবাদীরা বসে আছেন, ভারতবর্ষটাকে ধর্মনিরপেক্ষ ব্যাপারটা তার থেকে মুছে দিয়ে এটাও একটা ধর্মবাদীদের দেশ হয়ে যাবে, সেই প্রচেষ্টা যারা করছেন তাদের খেলা এক্ষেত্রে আছে। অর্থাৎ তারা চাইছেন প্রতিবেশী দেশটা আবার মুসলমানদের দেশ হোক। তাতে কি হবে না, এই দেশটাকে বিশেষ ধর্মবাদীদের দেশ বা ধর্মের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার সুবিধা হবে। বাংলাদেশের এই মুহূর্তে যা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে, সেই যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বা দ্রব্যের যে মূল্যবৃদ্ধি এবং সরকার যেভাবে চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে শিক্ষাবিদ মিরাতুন নাহার ম্যাম রয়েছেন। ম্যাম, এই বাংলাদেশের যা পরিস্থিতি, আমরা যদি 1971 সালের দিকে তাকাই, তাহলে কোথাও তো একটা অরাজকতার ভেতর থেকে বেরিয়ে একটি নতুন দেশ সৃষ্টি হয়েছিল এবং সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যেভাবে একজন মানুষকে মেরে রাস্তায় সবার সামনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেইটার ভিডিও করছে মানুষ দাঁড়িয়ে, এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং সরকার তেমনভাবে তো কোনো ব্যবস্থা নিচ্ছেই না। আমরা দেখছি সংবাদ মাধ্যমের অফিসও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কার্যত আমাদের যে পড়শি দেশ, আমাদের নিজেদের মাতৃভাষার যে দেশ, তা একদম মানে প্রশ্নের মুখে। পড়শি দেশ বললে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দবন্ধ, সত্যি প্রতিবেশী দেশ আমাদের। এবং আমি যেটা ভাবি সেটা হলো যে যে কোনো মানুষের প্রতিবেশী তার কাছে অনেক নিকটজন। নিজের স্বজনদের থেকেও প্রতিবেশীজন অনেক বেশি আপন হয়, কারণ সুখ দুঃখ তাদের সঙ্গে ভাগ করে নিতে হয়। পাশে যে আছে তার ঘরে যদি আগুন লাগে তাহলে আমার ঘরেও লাগবে। এটা প্রতিটি মানুষ এ ব্যাপারে সচেতন থাকে, আর এই দেওয়া নেওয়ার সম্পর্কটা তৈরি হয়। ঠিক তেমনি প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ বা ওদের প্রতিবেশী দেশ আমরা পাশাপাশি। বাংলাদেশের প্রতিবেশী আমরা ভারত, অনেক বড় দেশ, ওদের ছোট দেশ। এই দুটো প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কটা ঠিক প্রতিবেশীর সঙ্গে একটি পরিবারে যেমন হয় সম্পর্ক, সেরকম হওয়ার কথা। তা না হলে ওদের দেশে যদি কোনো সংকট দেখা যায়, আমরা সেই সংকটে দাঁড়াতে পারি পাশে। আমাদের দেশে সংকট হলে দাঁড়াতে পারি পাশে ওরা। সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এবারে আমার মনে হয় বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে আমাদের বুঝতে হবে আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তিতে। আমি নিজে তাই মনে করি। যদি আমরা মনে করি এটা একান্তই বাংলাদেশের ঘটনা, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যাগুরু এভাবে বলতেও আমার খুব খারাপ লাগে। সংখ্যার বিচারে মানুষের বিচার হবে কেন? সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা তো অনেক ক্ষেত্রে দেখি ভালো ছাত্রছাত্রীরা তারা ক্লাসে সংখ্যালঘু হয়। তাহলে সংখ্যালঘু মানেই তারা নির্যাতিত হবে? সেটা তো নয়। তো যাই হোক, আমরা সেভাবেই তৈরি করেছি। এখন আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে, ঠিক সেটা আমাদের কাছে পীড়াদায়ক বটে, অনাকাঙ্ক্ষিত এবং পীড়াদায়ক। আর বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশিত ছিল না এটা। কারণ এইরকম হিন্দু মুসলমান মানুষকে মানুষ হিসেবে না দেখে হিন্দু মুসলমান পরিচয় দেখে নিরন্তর লড়াই লাগিয়ে দেওয়া তাদের মধ্যে, এই কাণ্ডটা ঘটে কোনো ধর্মবিশ্বাসী দেশে। বিশেষ ধর্মের উপর ভিত্তি করে যে দেশ গড়ে ওঠে সেই দেশে এরকম কাণ্ড হয়। তো বাংলাদেশের একটা কৃতিত্ব দেশিরা অর্জন করেছিল। আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষদের জানি যারা লড়াই করে, লেখালেখির লড়াই, সত্যিকার লড়াই, সাধারণ মানুষ যুদ্ধক্ষেত্রে লড়াই করেছে, মুক্তিযুদ্ধ, বিশাল ব্যাপার। তো সেইভাবে তারা একটা ইসলামিক রাষ্ট্র, ইসলাম ধর্মাবলম্বীদের রাষ্ট্রের পরিচয় হচ্ছে সেটা একটা ইসলামিক দেশ, এইরকমভাবে পরিচিত ছিল পাকিস্তান। তার মধ্যে ভাগ ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানিদের অসম্ভব গৌরবের বিষয় বলে আমি মনে করি, তারা তাদের মায়ের মুখের ভাষার ভিত্তিতে দেশটাকে গড়ে তুলতে পারল। বলা যায় পাকিস্তানের গর্ভ থেকে বাংলাদেশে জন্ম দিল।
বাংলাভাষীদের জন্ম, বাংলাভাষীদের কৃতিত্ব ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার বাঙালিরা তাতে গর্ববোধ করেছিলাম। আমি একটু সংযোজন করব এখানে, পশ্চিমবাংলায় যে সমস্ত বাঙালি মুসলমানরা আছেন, পশ্চিমবঙ্গবাসী ভারতীয় বাঙালি মুসলমান, তারা কিন্তু অনেকটাই, আমি নিজেও সেই গোষ্ঠীভুক্ত, জন্মসূত্রে অবশ্যই। কে কোন পরিবারে জন্মাবে সে তো আর কেউ ঠিক করে দিতে পারে না, নিজেরা কেউ ঠিক করে না। তো আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছিলাম, ছোটোবেলা থেকেই মনে হতো যে আমার কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগলে পূর্ব পাকিস্তানে লাগতো বলা যায়, সঙ্গে সঙ্গে তার রিটালিয়েশন এই দেশেও হতো, আমাদের দেশে হতো, আমাদের নিজের জন্ম নিয়েছি যে দেশে, সেটাতে ছোটোবেলা থেকে মনে হতো তাহলে কি আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে এরকম। তো যখন বাংলাদেশ হলো তখন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের জন্য সেটা একটা অত্যন্ত রিলিফ, স্বস্তি বোধের জায়গা ছিল, যে আর ওখানে হিন্দু মুসলমানি যুদ্ধ লাগবে না, ওটা বাঙালির দেশ, আমাদের পশ্চিমবঙ্গ, আমরা বাঙালির দেশ, দুটো দেশের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হলো, হয়তো এইভাবে ভারতের সঙ্গেও সম্পর্কটা ভালো হবে। আজকে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সেই স্বস্তি তো একেবারে নিংড়ে ফেলে দেওয়া হয়েছে বলা যায়। স্বস্তি আর কিছুমাত্র তার অবশিষ্ট আছে বলে মনে করতে পারছি না। কারণ আজকে বাংলাদেশ কোথায়? আবার সেখানে গোঁড়া ধর্মবাদীদের উদ্ভব ঘটেছে। গোঁড়া ধর্মবাদীরা তারা আবার এই দেশটাকে মুসলমানদের দেশ হিসেবে প্রতিপন্ন করতে চাইছে। বলতে বাধ্য হচ্ছি, ওটা তো পাকিস্তান থেকে মুসলমানদের দেশ থেকে বাংলাভাষীদের দেশ হয়েছিল বাংলাদেশ। আমাদের তো ধর্মনিরপেক্ষ দেশ, অনেক বড় মাপতার, কোন যে যার ধর্ম নিয়ে বাঁচবে নিজের দেশে, ধর্মবিশ্বাসও অনেক। সেই ধর্মবিশ্বাসীর দেশ, আমি এবারে ব্যাখ্যাটা করব বাংলাদেশের যে অশান্তি চলছে তার ব্যাখ্যা। আমরা কিন্তু এখান থেকে মনে করতে পারি না যে এটা শুধুমাত্র বাংলাদেশের খতিয়ান, ব্যাপারটা আমাদের দেশের সঙ্গে জড়িত। কীরকম না, গোঁড়া ধর্মবাদীদের হাতে পড়েছে আজকে আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। তারা মনে করে যে মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার ধর্ম। আমরা মনে করি মানুষের প্রথম পরিচয় মানুষ, তারপরে তার ধর্ম, কারণ ধর্ম যে কোনো মুহূর্তে একটা মানুষ বদল করতে পারে, এমন একটা বিশ্বাস। কিন্তু যে দেশে সে জন্মেছে সে কখনো পৃথিবীর যেখানেই থাকুক কখনো বলতে পারবে যে আমি এই দেশীয়, আমেরিকাতে রয়েছে বলতে পারবে আমেরিকান, ভারতবর্ষের মানুষ হলে বলতে হবে আমি ভারতীয় জন্মসূত্রে। ধর্মবিশ্বাসটা তেমন নয়। সুতরাং এই যে গোঁড়া ধর্মবাদীদের হাতে পড়েছে বাংলাদেশ, যারা অনেক কষ্ট করে বাংলাদেশের উদ্ভব ঘটিয়েছিল, এবং আমি বলবো যে তাদের হিম্মত ছিল, তারা পেরেছে গোঁড়া ধর্মপন্থীদেরকে নিরস্ত করতে পেরেছে, পরাজিত করতে পেরেছিল, কিন্তু হলো না, থাকলো না। আবার সেই গোঁড়া ধর্মবাদীদের হাতে তাদেরকে এখন তামাক খেতে হচ্ছে বলা যায়। আমরা সেই তামাকু না হুঁকো খাওয়ার কথা একটা গল্প শুনি, যে কে কার হাতে হুঁকো খাবে, সেরকম হচ্ছে। এখানে একটুখানি ফোড়ন কেটে আমি শেষ করব। ফোড়নটা হচ্ছে যে আমাদের ধর্মনিরপেক্ষ ভারতকেও কি আমরা রক্ষা করতে পেরেছি? বাংলাদেশিদের আজকে যদি আমরা কটাক্ষ করি যে বাংলাদেশটা এরকমভাবে আবার গোঁড়া ধর্মপন্থীদের হাতে চলে গেল, আবারও মুসলমানদের দেশ হয়ে যাবে, প্রশ্ন সেখানে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক কারণ, খুবই দুঃখের বিষয় যে দেশ ভাগ হওয়ার পরে ওই খণ্ডটা হয়ে গেছে একটা পরদেশ। হ্যাঁ, একই দেশ ছিল সেটা। অতএব এখন তাদের সঙ্গে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, তো সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও আমার মনে হয় টানটা পড়বে, এইটার যদি ব্যাখ্যা দিতে হয়। বাংলাদেশের এই অধঃপতন, বাংলাভাষীদের এই অধঃপতন, আমার মনে হয় যে এর মধ্যে কূটকৌশল রয়েছে। ভারতবর্ষের মাথায় যে ধর্মবাদীরা বসে আছেন, ভারতবর্ষটাকে ধর্মনিরপেক্ষ ব্যাপারটা তার থেকে মুছে দিয়ে
এটাও একটা ধর্মবাদীদের দেশ হয়ে যাবে, সেই প্রচেষ্টা যারা করছেন তাদের খেলা এক্ষেত্রে আছে। অর্থাৎ তারা চাইছেন প্রতিবেশী দেশটা আবার মুসলমানদের দেশ হোক। তাতে কি হবে না, এই দেশটাকে বিশেষ ধর্মবাদীদের দেশ বা ধর্মের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার সুবিধা হবে। মানে আমি একটা কথা বলতে চাই এখানে, যে এই যে বাংলাদেশিদের আমরা দেখি যে কিছু মানুষ বারংবার ভারতের প্রতি একটা বিদ্বেষ উগরে দেয়, যে তাদের হস্তক্ষেপের বিষয়। আপনি যে কথাটা বলছিলেন যে একদমই, যে আমরা এখন যে কিছু কিছু সময় আন্তর্জাতিক ক্ষেত্রে যে উস্কানিমূলক কথা বলছি, ফলত তার এটা একটা ফলস্বরূপ হতে পারে। না, এটা খেলিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। ওখানে আমি আমি একটা সূত্র খুঁজে পাচ্ছি, আমার ভাবনা চিন্তার সূত্র ধরে, এতকাল ধরে ছোটবেলা থেকে তো দেখছি এই লড়াই 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 মানুষে মানুষে একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার। মানে এতটাই তোমাদের বলতে বাধ্য হচ্ছে আজকে, জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 1946 সালে কলকাতায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, বীভৎস দাঙ্গা, আমার মা বাবা কলকাতাবাসী ছিলেন। আমার মা সেই দাঙ্গা দেখে বললেন বাবাকে, বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতেন, কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী। মাকে বললেন আমি এই শহরে আর থাকবো না, গ্রামে গিয়ে থাকবো, তো গ্রামে তুমি আমার বাড়ি করে দাও। তো বাবা খুঁজে 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 একটা গ্রামে, বাদুড়িয়ার পাশের একটা গ্রামে বাড়ি করে দিয়েছিলেন মাকে। আমি সেখানে জন্মেছি 49 সালে। সুতরাং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হিন্দু মুসলমান দাঙ্গা। ভেবে পায় না যে এই ব্যাপারটা মানুষ হয়ে মানুষ করে কি করে, যে অন্য ইতর মানে মানুষের থেকে ভিন্ন প্রাণী, আমি ইতর প্রাণী বলতে ভালোবাসি না, এখন মানুষই বোধহয় ইতর প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছে। মানুষ থেকে ভিন্ন সমস্ত প্রাণী, তারা সেই প্রাণী হয়ে জন্মায়, বিড়াল বিড়াল হয়ে জন্মায়, কুকুর ছাগল বাঘ ভাল্লুক সব। মানুষ মানুষ হয়ে জন্মায় না, মানুষ তাকে হতে হয়। জন্মে কেউ মানুষ হয় না, মানুষ তাকে হতে হয়। সেই মানুষ তারপরে হিন্দু মুসলমানে ভাগ করে দিচ্ছে মানুষের নিজেদের মধ্যে। কি করে তুমি হিন্দু আমি মুসলমান, এই কি আমাদের পরিচয়? আমাদের সব কিছু কি গাটা এখানটা কাটলে কি একই রক্ত বেরোবে না? এই কথা মানুষকে ভুলিয়ে দেয় যারা, তাদের মতন মানুষের শত্রু আর নেই। তো আমাদের দেশের ভূমিকা এক্ষেত্রে রয়েছে বলে আমি খুব লজ্জা পাই। কারণ ধর্মবাদীরা তারা চায় যে পাশের প্রতিবেশী দেশে লাগুক, সংখ্যালঘু আর সংখ্যাগুরু ধর্মবিশ্বাসে তাদের মধ্যে লড়াই লাগুক, এটা আমাদের দরকার। কারণ তাহলে আমাদের দেশেও এই লড়াইটা আমরা লাগাতে চাইছি, সেই লড়াইয়ে আমরা সফল হব। আমার মনে হয় এইরকম একটা ট্যাকটিস বা এরকম একটা কূটনীতি আমাদের দেশের আজকে যারা মাথায় বসে রয়েছেন, যারা অনেক দিন থেকে দেশ যখন ভাগ হলো তখন থেকেই নিজেদেরকে তৈরি করছিলেন, তারা এই দল এক্ষুনি দেখবে তোমার এই মতবাদটা যখন প্রকাশিত হবে নিচে ভীষণ কদর্য সব উক্তি আসবে। আমি যে সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে কথা বলছি সেটা কেউ ভাববে না, সব দলের ঊর্ধ্বে উঠে কথা বলছি সেটা কেউ ভাববে না। অমনি সঙ্গে সঙ্গে দলে বিভক্ত হয়ে যাবে। যে দল আজকে এই যারা মাথায় বসে এই কাণ্ড ঘটুক চাইছে তাদের পক্ষে হবে, এবং সঙ্গে সঙ্গে একটা কটূক্তি, অত্যন্ত খারাপ উক্তি ইত্যাদি ছেড়ে দেবে। আজকাল তো মিডিয়াতে সেটা সম্ভব, তো দিক। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের দেশের আর আজকে যারা হর্তাকর্তা বিধাতা, তারা এটা চাইছে হোক, প্রতিবেশী দেশে এটা হোক, এবং সেটা তাদের পক্ষে যাবে। তারাও একই কাণ্ড এদেশে করবে, কিন্তু ওদের দেশে হলে নিন্দা করবে, আর নিজের দেশে নিজেরা করলে সেটা তাদের হাতের হাতিয়ার হবে। তারা এখানকার যুদ্ধে, কিসের যুদ্ধ? রাজনৈতিক দলাদলির যুদ্ধে জয়ী হবে। রাজনৈতিক দলাদলিটা কি না, আমার দল এই দেশের উপরে প্রভুত্ব করবে, সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ জারি করবে, গণতন্ত্রকে চুরমার করে দেবে, সব দল মিলেমিশে দেশের জন্য কাজ করা, দেশের উন্নয়নের জন্য, সেসব ধুয়ে মুছে সাফ হয়ে যাক, ধর্মে ধর্মে লাগালাগি হয়ে যাক, যুদ্ধ বাঁধুক, মানুষ এই ধর্ম ওই ধর্ম এই ধর্ম এই করে লড়ালড়ি করবে। তারা যে বঞ্চিত হচ্ছে দলের হাতে রাজনীতির
লোকদের হাতে, সেটা ভুলে যাবে। ভুলে গিয়ে এবারে পরস্পরের মধ্যে লড়াই করবে। এদিকে বাজার ঊর্ধ্বমুখী, বাজার কেউ ছুতে পারছে না, চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য সম্পর্কিত সুবিধাদি নেই, রাস্তাঘাট নেই, সব ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিকে কোনো মানুষের কোনো চিন্তা থাকবে না। মানুষ শুধু ভাববে যে ওই ধর্মাবলম্বীরা আমাদের ক্ষতি করছে, ওরা গেলেই আমাদের ভালো হবে। আর একটা ধর্মাবলম্বী ভাববে যে ওই ধর্মাবলম্বীরা আমাদের শত্রু, অতএব দুই ধর্মাবলম্বীর মধ্যে লেগে যাক। এটা কিন্তু শুধু ওরা খুঁজছে না, আমাদের দেশেও হোক সেটা চাওয়া হচ্ছে বলেই আমার বিশ্বাস। কিন্তু আমরা কি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানুষরা, সাধারণ মানুষ যাদের খাওয়ার কষ্ট, শোয়ার কষ্ট, পড়াশুনোর কষ্ট, স্বাস্থ্য সম্পর্কিত কোনো সুবিধাদি পাচ্ছে না, তারা কি সে সমস্ত ভুলে কেবল হিন্দু মুসলমান আমরা লড়ালড়ি করি, রক্তারক্তি করি, এর মধ্যে ডুবে যাবে? আমরা বাংলাদেশের ব্যাপারটা দেখে মনে হচ্ছে আমরা ওদের কি নিন্দা করব? আমরা কোন পথে যাচ্ছি? আমরা কোথায় আছি? বাংলাদেশের ওদের কি হচ্ছে না হচ্ছে নিন্দা করবার মতন অধিকার কি আমরা হারাচ্ছি নাকি? আমার সেটা বারংবার মনে হচ্ছে। সেই কথার এই প্রসঙ্গ তুমি তুললে বলে আমার মনে হলো যে আমরা কেবল বাংলাভাষীদের বাংলাদেশিদের নিন্দা করে ছাড় পাবো না, আমাদের আত্মসমালোচনা করবার খুবই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কি সত্যিই ওই লড়ালড়ি বা ওই ধরনের সংখ্যাগুরুর মধ্যে ঝগড়া, মারামারি, রক্তারক্তি কাণ্ড, আমরা কি সেসব থেকে মুক্ত? আমরা কি নিজেদের দিকে তাকাবো, নাকি ওই দিকে ওদের নিন্দা করেই ছাড় পেয়ে যাব?